কিছু কিছু দিন ক্যামেরায় ধরা পড়ে শুধু ভিডিও নয়, ধরা পড়ে মনের অবস্থা, হাসি, ক্লান্তি, ছোট ছোট বাস্তব মুহূর্ত যেগুলো আমরা প্রায়ই এড়িয়ে যাই। আজকের দিনটাও ঠিক তেমনই, খুব সাধারণ কিন্তু নিজের মতো করে স্পেশাল। তাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো। হাই, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল লিপিকা এমবি ব্লগে। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আমার ব্লগগুলো খুবই সাধারণ থাকে, একদম আনফিল্টার্ড, আনএডিটেড, আমার একদম লাইফ। যেভাবে আমি ঘরে থাকি, যেভাবে আমি ঘরের কাজ করি, সেভাবেই আমি তোমাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরি। সকালবেলাটা আমার কাটে খুবই ব্যস্ততার মাঝে। প্রথমে ভোরবেলা বড় মেয়েকে স্কুলের জন্য বিদায় করা, আর এখন ছোট মেয়েকে আবার স্কুলের জন্য রেডি করা। ওকে তো সব কিছুই করে দিতে হয়, একদম স্নান করানো থেকে শুরু করে, খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই আমার নিজের হাতে করে করে দিতে হয়। এখনও ছোট, মাত্র নার্সারিতে পড়ে। ওকে রেডি করতে করতেই ভাবছিলাম, এক সময় তো আমার মাও আমাকে রেডি করে দিত, কিন্তু এখন এমনও দিন যায় যে সারাদিনে মায়ের সাথে কথা বলে ওঠার সময়টাও আমি ঠিকমতো করে বের করে উঠতে পারি না। একটু কথা বলি, ব্যাস রেখে দিতে হয় কর্মব্যস্ততার কারণে। এক সময় আমার মেয়েরাও নিশ্চয়ই এরকমই করবে। জানি না, ইন ফিউচার সব কিছুই বুঝবো। মেয়েকে স্নান করিয়ে রেডি করে ওকে ধোয়া জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সকালবেলা ঠাকুর ওঠানোর কাজ আমার গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর কাজটা ওই করে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে এটা থাকে ওর ডিউটি। দেখো কত সুন্দর করে ও কিন্তু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে প্রণাম করে তারপর কিন্তু ঠাকুর ঘর থেকে ও বেরিয়ে আসে। একদম স্নান করার পর প্রতিদিনই এটা ওর অভ্যেস। তারপরে এই যে দিদি চলে এলো বাড়িতে, দিদি ঘরে ঢুকবে আর মনু এখন স্কুলের জন্য বেরিয়ে যাবে। সকালবেলা কিন্তু দু বোনের এখানেই এরকমভাবেই দেখা হয় প্রতিদিন, মানে যেদিন স্কুল থাকে সেই দিনগুলোতে। ওদের বাবা এক মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়ে আরেক মেয়েকে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে স্কুলে দিয়ে আসার জন্য। আর এইভাবে আমারও দিন শুরু হয়ে যায় অন্যরকমভাবে। তারপর আমি চলে যাই আমার কর্মক্ষেত্রে, মানে আমার কিচেনে। আমার কিচেনটা আমার বড়ই প্রিয়। জানো তো, সময়টা মানে দিনের ম্যাক্সিমাম সময়টাই আমি কাটাই এই কিচেনটাতে। তাই এই কিচেনটা আমার অনেক মনের কাছের। আজকে কি রান্নাবান্না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগটাতে। আমি যেহেতু ঘরে বেশিরভাগ সময় কাটাই, তাই আমি আমার ব্লগগুলোতেও কিন্তু বেশিরভাগ সময় ঘরের ভিডিওই করি। যদি কোথাও কচ্চিৎ বেরোই তখন কিন্তু সেটা আমি আমার ভিডিওতে মাঝে মাঝে তুলে ধরি, কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম ভিডিওগুলোই থাকে আমার ঘরের কাজের, ঘরের মতো করে। একদম তোমাদের মতো আমিও কিন্তু অতি সাধারণ একজন মহিলা। নিশ্চয়ই তোমরাও রিলেট করতে পারবে আমার কর্মব্যস্ত দিনগুলোর সাথে, আমার রান্নাঘরের কাজকর্মর সাথে। তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালোবাসি, তাই তো এই ব্লগগুলো মেক করি, ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, যাতে আমি তোমাদের সাথে একটা গল্প করার সুযোগ পাই। কারণ সারা দিন যেহেতু আমি ঘরেই থাকি, ঘর থেকে বেরোনোর আমার সেই মতো সুযোগ হয়ে ওঠে না, তাই কারোর সাথে মেশা, গল্প করাটাও আমার সেই মতো হয়ে ওঠে না। তাই আমি একটা পদ্ধতি বের করেছি, এইভাবে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে গল্প করা। তোমরাও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো কমেন্টের মাধ্যমে। আমার কিন্তু ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো। চলো, রান্নাবান্নার প্রস্তুতি শুরু করেছি। তোমরা দেখতেই পেলে যে আমি আলুর খোসা ছাড়িয়ে আলু কেটে নিয়েছি, ডিম কেটে নিয়েছি, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ ডিমের। তারপর মশলাও রেডি করে এখন নামাবো একটা ডিম আলুর পাতলা ঝোল। তার জন্য এই যে মশলা পেস্ট করে মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে ভেজে নিলাম। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো। আমি কিন্তু ডিম আলু আলাদা করে আগে থেকে ভেজে রাখি না, আমি ডিম আলুগুলো না ভাজা অবস্থাতেই এই মশলাটার মধ্যে দিয়ে দিই। এই যে ডিম দিয়ে দিলাম, সাথে এখন এই আলুগুলোও দিয়ে দেবো। এই আলুগুলোও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথেই। এখন এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটার সাথে ডিম আলুটাকে ভালো করে মিক্সিং করে নেব। আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলটার মধ্যে কোনো রেসিপি শেয়ার করছি না, এটা কোনো কুকিং ব্লগ না, এটা হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগ। আমি সারাদিন কি করি কি না করি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। তার এর ফাঁকে আমি যেহেতু রান্নাবান্নাও করি, তো রান্নাবান্নার ছোট ছোট ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমার ডিম আলু কিন্তু হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম আমার ডিম আলুটা।
তোমাদের কি মনে হচ্ছে এক সমুদ্র ঝোলের মাঝখানে ডিমগুলো ভাসছে? হ্যাঁ, আমারও কিন্তু এটাই মনে হয়েছে। আজকে একটু ঝোলটা বেশি হয়ে গেছে। তারপর আমি শুরু করেছি এখন শিম কাটার কাজ। জানো তো, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। কেন নতুন রেসিপি বলছি, এই রেসিপিটা আমি কাউকে কোনোদিন বানাতে দেখিনি। হঠাৎ করে আমার মাথায় এলো যে এরকমভাবে যদি আমি বানাই খেতে কেমন লাগবে। হাজবেন্ডকে বললাম, হাজবেন্ডও দেখলাম সায় দিল, করেই দেখো না। তাই আমি ভাবলাম চলো করেই দেখি কেমন আর হবে। তো এই যে কুচি কুচি করে শিম কেটে নিয়েছি, তারপর কুচি কুচি করে সুন্দর করে লাল লাল টমেটোগুলোকেও কেটে নিয়েছি। জানো তো, টমেটো না আমার ভীষণ প্রিয়, তাই আমি সব কটা তরকারির মধ্যে একটু একটু টমেটো দেওয়ার চেষ্টা করি। তারপরে এই যে পনিরগুলোকেও বের করে একটু কুচিয়ে নিলাম। পনিরগুলো বড় রাখলেও চলতো, কিন্তু আমার মনে হয়েছে একটু কুচিয়ে নিলে মনে হয় ভালো হবে, তাই আমি একটু কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটা একটা করে পনিরগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তারপর লবণ হলুদ দিয়ে এখন পনিরগুলোকে সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নর্মালি আমি পনির ভাজি না, কিন্তু আজকে মনে হলো একটু যদি ভেজে নিই তাহলে মনে হয় ভালো হবে। তারপর আরও একটু তেল এড করলাম, এড করে শিম টমেটো এগুলিও কড়াইতে দিয়ে দেবো। তার আগে ওই যে মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলা আর কিছু না, এখানে আছে পেঁয়াজ, আদা, একটু রসুন আর লঙ্কা। ব্যাস, মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে মশলাটার মধ্যে শিম আলুটা অ্যাড করে দেব। এই যে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, হালকা একটু জলও দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার মশলাটার সাথে আমি শিম আর টমেটোটা মিক্স করে নেব। মিক্স করে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা খোলার পরে এখন দেখো এই অবস্থা। আমি পনিরগুলো মিক্স করে নেব। এখন পনিরগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি। আমি ভেবেছিলাম এভাবেই নামিয়ে নেব। হাজব্যান্ড বললো একটু জল দাও, মনে হয় ভালোই হবে। তারপরে এই যে একটু জল দিলাম, তারপরে এই ভিজা ভিজা পনিরটাই এখন নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন ভয়েস ওভার যখন দিচ্ছি তখন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর খেতে দারুণ হয়েছে, রঙটাও সুন্দর হয়েছিল। তারপর চলে গেছিলাম আমার শখের ঠাকুর ঘরে। তোমরা আমার ব্লগের মধ্যে আমার ঠাকুর ঘরটাকেও কিন্তু দেখতে পাবে। এই ঠাকুর ঘরটা আমি নিজের মতো করে যেভাবে ইচ্ছে সেভাবেই সাজিয়েছি। একদম বিশাল কিছু নেই, খুব সাধারণ একটা ঠাকুর ঘর। কোনো বড় সিংহাসনও কিন্তু আমার ঠাকুরের জন্য এখনও কিনে উঠতে পারিনি, কিন্তু তারপরেও ভক্তি ভরে আমি এই ঠাকুর ঘরেই কিন্তু পুজো দিই। যৎসামান্য জিনিসেও মনের ভক্তি কিন্তু থাকে অনেক বেশি। তো এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজোর সব ব্যবস্থা করে নিয়েছি। এখন ধূপ মোম জ্বালিয়ে পুজোর আরতি করে নেব। জানো তো, পুজোর এই আরতির সময়টাই আমার না ভীষণ ভালো লাগে। আরতি করতেও যেমন ভালো লাগে, আর আরতি দেখতেও আমার সেরকমই ভালো লাগে। ছোটোবেলা যখন কাকিমণি পুজো করতো, মা পুজো করতো, আমি না বসে বসে দেখতাম, আর আমার এত ভালো লাগতো। আর ওদের দেখে দেখেই জানো তো আমি পুজো করা শিখেছি। আর এখন আমার ছোটো মেয়েটাও আমাকে এভাবেই পুজোর সময় মাঝে মাঝে এসে বসে আর আমার পুজো করা দেখে। আমার না ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে ও শিখে যাবে পুজো করা। এখনও তো স্কুলে, তাই পুজোর সময় আসেনি। বাড়িতে থাকলে অবশ্যই আমার পাশে বসতো। তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর আমার সাথে আমার গল্পে অংশ নিও। ভালো থেকো সবাই। আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, পুজো দেওয়া শেষ হয়ে গেল, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সবাই অনেক সুখে শান্তিতে থাকো পরিবারের সাথে। সবার ঠাকুর অনেক মঙ্গল করুক। আমার ঠাকুর ঘরটা আর আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আজকের রান্নাবান্না তোমাদের কেমন লেগেছে, সব কিছুই কমেন্ট করে জানিও। ভালো থেকো এখনকার মতো। বাই বাই।